হাই স্কুলের একটা ছেলে যে একটা মেয়েকে মন থেকে পছন্দ করত, কিন্তু সমস্যা হলো মেয়েটির অলরেডি একটা বয়ফ্রেন্ড ছিল, আর সেই ছেলেটা মোটেই সুবিধার ছিল না। মেয়েটি যে কোনো মূল্যে ওই টক্সিক রিলেশনশিপ থেকে বের হতে চাইছিল, আর তাই হুট করে সে তার বয়ফ্রেন্ডের সামনে দেয়ালে ঝোলানো একটা ছবি দেখে বলে বসে, এই ছেলেটাই আমার বর্তমান বয়ফ্রেন্ড, তুমি সরে যাও। হ্যাঁ, ছবিতে আর কেউ নয়, ছিল আমাদের গল্পের সেই নীরব প্রেমিক। কিন্তু ব্যাপারটা তো আর এত সহজে মেটার নয়। এক্স বয়ফ্রেন্ড যখন কথাটি বিশ্বাস করতে চাইল না, তখন মেয়েটি সোজা চলে আসে আমাদের নায়কের কাছে, দেয় এক অদ্ভুত প্রস্তাব। আমার সাথে একটা ফেক রিলেশনশিপে অ্যাক্টিং করবে। মেয়েটির কাছে এটা শুধু একটা এক্সকিউজ হতে পারে, কিন্তু আমাদের নায়ক সে তো মনে মনে ভাবছে, ক্রাশ যখন নিজে থেকে রিলেশনশিপে জড়াতে চাইছে, তা ফেক হোক আর রিয়েল, এই সুযোগ কি ছাড়া যায়? কিন্তু গল্পটা যত সহজ মনে হচ্ছে, আসল খেলাটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু। একটা নাটকীয় মিথ্যা দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক কি শেষ পর্যন্ত সত্যিকারের ভালোবাসায় রূপ নেবে, নাকি সেই খ্যাপা এক্স বয়ফ্রেন্ডের কোনো চাল সবকিছু উলটপালট করে দেবে? পুরো গল্পটা একটানে বলা সম্ভব নয়, কারণ সামনে অপেক্ষা করছে একের পর এক টুইস্ট যা আপনাকে শকড করে দেবে, আর দুর্দান্ত সব কেমিস্ট্রি। গল্পটা সহজ থেকে কিভাবে জটিল হয়ে ওঠে আর শেষটা ঠিক কোথায় গিয়ে থামে তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গল্পের শুরুতে আমাদের চোখে পড়ে ড্রামার মূল কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ ফিমেল লিড ওজিনার দিকে। পুরো স্কুলে সে এক নামে পরিচিত, সৌন্দর্যে যেমন অনন্যা, তেমনি একজন আইডল শ্রেণী হিসেবেও তার আলাদা নামডাক। ওজিনা চলতি কোনো ট্রেন্ড অনুসরণ করে না, বরং সে নিজে যা করে স্কুলে সেটাই ট্রেন্ড হয়ে দাঁড়ায়। তার ঠিক পাশে রয়েছে তার দুই ঘনিষ্ঠ বান্ধবী, এক হানা যে ওজিনার মতোই একজন আইডল ট্রেনি, দুই মিনি যাকে দেখলেই কিউট লাগে, আর সে এক বেশ বড়লোক পরিবারের মেয়ে। এই তিনজনের বন্ধুত্ব বেশ গাঢ়, আর এই গ্যাংটাই স্কুলের সবচেয়ে পপুলার গার্লস গ্রুপ। ঠিক এই সময় গল্পে প্রবেশ ঘটে আমাদের মেন লিড সুংমিন এর। এক পাশে বসে দূর থেকে এক মনে ওজিনার দিকে তাকিয়েছিল সে। এমন সময়ে পেছন থেকে তার বন্ধু এসে তাকে একটি চড় বসিয়ে দেয়। বন্ধু বলে, কি রে, এত কি দেখছিস? সে একটু হেসে রহস্য করে বলে, ও তুই আবার এখানে বসে ওজিনার দিকে হা করে তাকিয়ে আছিস? লজ্জা পেয়ে তড়িঘড়ি করে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করে সুংমিন বলে, আরে না না, মোটেও সেরকম কিছু না, আমি তো অন্যদিকে তাকিয়েছিলাম। ও যখন এলো তখন স্বাভাবিকভাবে চোখটা ওদিকে গেল। এই যা। তার বন্ধু চ্যান তাকে বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেয়। সে বলে, তুই কি জানিস না ওজিনার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, তাও তুই এসব করছিস? আর তাছাড়া তোদের দুজনের মধ্যে কোনো মিলই নেই, তোরা দুজন সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। সুংমিং তখন বলে, ওজিনার বয়ফ্রেন্ড আছে তো তাতে কি হয়েছে, আমি তাও ওকে পছন্দ করি। দৃশ্যের পরিবর্তন ঘটে। এবার স্ক্রিনে আসা ওজিনার বয়ফ্রেন্ড ইয়ং, যে একজন বেসবল প্লেয়ার। খেলার চাপে ওজিনার জন্মদিনটাই ভুলে গেছে সে, ফলে একসাথে কেক কাটাও হয়নি। নিজের ভুল বুঝতে পেরে ইয়াং এসে ওজিনার সামনে দাঁড়ায়। ইয়াং বলে, কাল যখন সেলিব্রেট করতে পারেনি, চলো আজ করে দিই। কিন্তু ওজিনার মেজাজ ততক্ষণে চরম সপ্তপে, কারণ এটা প্রথমবার নয়। ইয়াং সবসময় খেলা নিয়ে ব্যস্ত থাকে আর ওজিনাকে পাত্তাই দেয় না। জেগে গিয়ে চরম সিদ্ধান্তটা জানিয়ে দেয় ওজিনা। সে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ইয়াং বলে, ব্রেকআপ তখনই হবে যখন তুমি সঠিক কোনো কারণ দেখাবে, তাছাড়া নয়। এখন কি কারণ দেবে সেটা ভাবতে ভাবতে ওজিনার চোখ পড়ে দেয়ালে থাকা সুংমিনের একটি ছবির দিকে, আর কিচ্ছু না ভেবে সে ইয়াং এর দিকে তাকিয়ে বলে ফেলে, কারণ আমি অলরেডি একটা নতুন বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছি। ইয়াং অবাক হয়ে বলে, সত্যি? কে সে, আমাকে বলো।
ওজিনা সুংমিনের দিকে মানে তার ছবির দিকে আঙুল তুলে বলে, এই যে এই ছেলেটা, সে আমার নতুন বয়ফ্রেন্ড। ইয়াং বলে, ও যদি সত্যি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে কালকে আমি ওর সাথে দেখা করতে চাই। ওজিনা বলে, ঠিক আছে, কালকে দেখা করো। মুহূর্তের রেশারেশিতে কথাগুলো বলে ফেললেও ইয়াং এর চলে যাওয়ার পর ওজিনা দারুণ দুশ্চিন্তায় পড়ে যায়। এবার মিশন সুংবিন। ওজিনা তার দুই বান্ধবী হানা এবং মিনিকে সুংবিনের ছবি দেখিয়ে বলে, আমাকে যে কোনো মূল্যে এই ছেলেটাকে খুঁজে বের করতে সাহায্য করো। শুরু হয় তিনজনের তল্লাশি অভিযান। স্কুলের যে ছেলেকে দেখা যায় তার মুখের সাথে ছবির মুখ মিলিয়ে দেখা শুরু হয়। এই কাণ্ড চ্যানের চোখে পড়ে যায়। সে সুংমিনের কাছে ছুটে গিয়ে খবরটা দেয়। চ্যান বলে, তুই কি জানিস ওজিনা তোকে হন্য হয়ে খুঁজছে? খবর পাওয়া মাত্রই সুংবিন ওজিনার সামনে গিয়ে হাজির হয়। দেখা হতে কোনো ভূমিকা ছাড়া ওজিনা সোজা প্রস্তাব দিয়ে বসে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? সুংবিন এক মুহূর্তের জন্য অতীতে ফিরে যায়। ব্রডকাস্টিং রুমে প্রথমবার যখন সে ওজিনাকে দেখেছিল ঠিক সেই সময় থেকে ওকে ভালোবেসে ফেলেছিল সে, কিন্তু বর্তমানের এই আকম্পিক প্রস্তাবে সে পুরোপুরি থ বনে যায়। সুংমিন বলে, কি আমি তোমার বয়ফ্রেন্ড হব? ওজিনা বলে, হ্যাঁ। সুংমিন বলে, তাহলে ইয়াং এর কি হবে? ওজিনা বলে, আজ সকালে ইয়াং এর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। সুংমিন বলে, ওহ, তার মানে তুমি আমাকে পছন্দ করো বলেই ওর সাথে ব্রেকআপ করেছো? ওজিনা তৎক্ষণাৎ বলে, আমি তোমাকে পছন্দ করতে যাব কোন দুঃখে? সুংমিন বলে, তাহলে আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাইছো কেন? সুংমিন কিছুই মাথায় ঠোকাতে পারে না। সবকিছু কেমন গোলমেলে লাগায় সে ওজিনার প্রস্তাবে সোজা না করে দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায়। বন্ধুদের কাছে ফিরে ওজিনা বিষণ্ণ মুখে বলে, ও তো আমাকে রিজেক্ট করে চলে গেল। বান্ধবীরা অবাক হয়ে বলে, কি বলিস? ও তোকে রিজেক্ট করলো? এটা কিভাবে সম্ভব? পরদিন স্কুলে আবার ইয়াং এসে ওজিনার সামনে দাঁড়ায়। ইয়াং বলে, কই তোমার নতুন বয়ফ্রেন্ড কোথায়? ছুটির পর আমাকে ওর সাথে দেখা করাবে, ঠিক আছে? ওজিনা বলে, ঠিক আছে। কথা দিয়ে ওজিনা সোজা সুংবিনের ক্লাসে চলে যায়। সবার সামনে সুংবিনের হাত ধরে টেনে তাকে বাইরে নিয়ে আসে। একটা জায়গায় নিয়ে এসে সুংবিনকে বসায় এবং পেছনের পুরো গল্পটা খুলে বলে। তারপর তার সামনে একটা পেপার এগিয়ে দেয়। সে বলে, এটা 50 দিনের একটা কন্ট্রাক্ট পেপার। এই চুক্তি অনুযায়ী সবাইকে দেখানোর জন্য আমাদের দুজনকে 50 দিন কাপল সেজে থাকার নাটক করতে হবে, যাতে সবাই বিশ্বাস করে যে আমরা রিলেশনশিপে আছি। সব শোনার পর সুংবিনের মনে এক অদ্ভুত আশা জাগে। সম্ভবত এই ফেক রিলেশনশিপের নাটকের ভিড়ে ওজিনা সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলবে আর নাটকটা সত্যি হয়ে যাবে। এই ভেবে সে চুক্তিতে রাজি হতে যাচ্ছে। ঠিক তখনই ইয়াং এর কল আসে ওজিনার ফোনে। ওজিনা বলে, আরে কন্ট্রাক্টে তাড়াতাড়ি সই করো আর বাইরে আসো। বাইরে ইয়াং অপেক্ষা করছিল। ঘড়ি দেখে সে তাচ্ছিল্যের সাথে বলে, 1 মিনিট হয়ে গেল, তোমার বয়ফ্রেন্ডের তো দেখা নেই। আমি জানতাম তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি মিথ্যা বলেছিলে। এবার নাটক বন্ধ করো, আমাকে ক্ষমা করে দিয়ে আগের মতো স্বাভাবিক হয়ে যাও। ঠিক সেই মুহূর্তে সুংবিন পেছন থেকে এসে ওজিনার পাশে এসে দাঁড়ায়। ইয়াং এর চোখের দিকে তাকিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে বলে, আমি ওর বয়ফ্রেন্ড। কথাটা শুনে ইয়াং একেবারে চুপ মেরে যায়। এরপর সুংবিন আর ওজিনা সেখান থেকে একসাথে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সুংবিন এখন ওজিনা ও তার ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াচ্ছে। উফ, আমার না মোমো বা ডাম্পলিং খেতে ইচ্ছা করছে। কথাটা শোনা মাত্রই সুংবিন দৌড়ে গিয়ে এক গাদা ডাম্পলিং কিনে নিয়ে আসে। ওজিনা বলে, এতগুলো আনার কি দরকার ছিল? সুংবিন মজা করে বলে, তুমি না খেলে সমস্যা নেই, আমি একাই সব খেয়ে নেব। আরে না না, রেখে দাও, আমি খাবো। এই ছোট ছোট মুহূর্তগুলোতে ওজিনার পাশে থাকতে পেরে সুংবিন মনে মনে দারুণ এক্সাইটেড ও খুশি হয়ে ওঠে। আর অন্য এক দৃশ্যে সুংবিনকে দেখা যায় ওজিনার ট্রেনিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে। ওজিনা বের হয়ে ওকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? সুংবিন বলে, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। ওজিনা বলে, না না, তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। ওজিনা হাঁটা শুরু করতেই দেখে ইয়াং কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ইয়াংকে দেখা মাত্রই ওজিনা দৌড়ে গিয়ে সুংবিনের হাত ধরে ফেলে। দুজনে ইয়াংকে পুরোপুরি ইগনোর করে পাশ দিয়ে হেঁটে চলে যায়। সম্পর্কটা যেন ইয়াং এর কাছে একদম খাঁটি মনে হয়, তাই দুজন দুজনকে জানার মিশন শুরু করে। ওজিনা ভাবে ইয়াং যাতে কোনো সন্দেহ না করে, সেজন্য সুংবিনের খুঁটিনাটি সবকিছু তার জেনে রাখা দরকার। এদিকে ওজিনার বান্ধবী হানা ওকে আলাদা ডেকে বলে, তুই কেমন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস? তুই এর চেয়ে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস।
ওজিনা বলে, হ্যাঁ জানি, কিন্তু ইয়াং ওর নাম আর চেহারা দুটোই চেনে, কারণ আমি ইয়াংকে বলেছিলাম সংবিন আমার বয়ফ্রেন্ড। সন্ধ্যায় সংবিন ওজিনাকে বাড়ি পৌঁছে দিতে যায়। রাস্তায় একটা গাড়ি প্রায় ওজিনাকে ধাক্কা দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় সংবিন এসে ওকে টেনে বাঁচায়। বাড়ির সামনে পৌঁছে সংবিন যখন চলে যেতে নেয়, ওজিনা ওকে থামায়। সে বলে, তোমার ফোন থেকে আমাকে একটা কল দাও তো, যাতে তোমার নম্বরটা আমার ফোনে সেভ হয়ে যায়। সংবিন কল দেয় আর ওজিনা হাসি মুখে নম্বরটা সেভ করে নেয়। সংবিন লাজুক মুখে সেখান থেকে বিদায় নেয়, আর তা দেখে ওজিনা মুচকি হাসে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। পেছনের অন্ধকার থেকে কেউ একজন ওজিনার দিকে নজর রাখছে, আর মনে মনে ভাবছে, আমিও ওজিনার উপর নজর রাখছি, দেখছি এটা কত দূর যায়। পরের দৃশ্যে ওজিনা তার বন্ধুদের সাথে সেলফি তোলার সময় ভাবে, আমার উচিত সংবিনকে সাথে রাখা। ও যদি আমার সাথে থাকে তবেই ইয়াং পুরো ব্যাপারটা বিশ্বাস করবে। কথাটা ভেবেই ওজিনা সংবিনকে মেসেজ পাঠায় এবং নির্দিষ্ট জায়গায় ডেকে নেয়। কিছুক্ষণ পর সংবিন সেখানে পৌঁছায়, তবে একা নয়, সাথে নিয়ে আসে তার বন্ধু চ্যানকে। এতগুলো সুন্দরী মেয়েকে একসাথে বসে থাকতে দেখে চ্যান তো এক প্রকার অবাক এবং মারাত্মক এক্সাইটেড হয়ে যায়। ওজিনা কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি ওকে এখানে নিয়ে এলে কেন? সংবিন বলে, তোমার মেসেজ যখন আসে তখন ও আমার সাথেই ছিল, আর অন্য কিছু ভাবার সময় ছিল না, তাই আমরা দুজনেই তাড়াতাড়ি চলে এলাম। তবে চ্যান আসার পর পুরো পরিবেশটাই বদলে যায়। তার মজাদার কথাবার্তা আর আজব সব কাণ্ড কারখানায় সবাই হেসে একাকার। সবাই সময়টা দারুণ এনজয় করতে শুরু করে, কিন্তু বাদ সাথে হানা। এসব ফাজলামো তার মোটেও পছন্দ হচ্ছিল না। সে বিরক্তি প্রকাশ করে বলে, আমি বোর হচ্ছি, আমাকে ট্রেনিং এর জন্য যেতে হবে। কথাটা বলেই সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। হানা চলে যাওয়ার পর হঠাৎ করে ওজিনার চোখে মুখে কড়া একটা আলো এসে পড়ে। তা খেয়াল করা মাত্রই সংমিন নিজের হাত দিয়ে ওজিনার মুখটা আড়াল করে দেয়, যাতে আলোটা ওর চোখে না লাগে। দৃশ্যটা দেখে চ্যান হেসে উঠে বলে, চল তোদের আমাদের একটা ফেভারিট জায়গায় নিয়ে যাই। সবাই মিলে সেই জায়গায় যায় এবং সেখানকার খাবার খেয়ে সবাই এক বাক্যে বলে, অসাধারণ স্বাদ। সবাই মিলে একসাথে গেম খেলে আর খুব আনন্দ করে। সেখান থেকে বের হওয়ার সময় এক লোক ওজিনার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, কিন্তু কিছু না বলেই চুপচাপ চলে যায়। ঠিক তখনই ওজিনা আর সংবিন একসাথে একটা সেলফি তোলে। ওজিনা বলে, আমি ছবিটা তোমাকে পাঠিয়ে দেব, তুমি তোমার স্ট্যাটাসে দিয়ে দিও। এরপর ওজিনা একটু হেসে রসিকতা করে বলে, গতকাল তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলে, আজকে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। ওজিনা সংবিনকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। সংবিন তখন বলে, চলো এবার আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ওজিনা বলে, এভাবে তুমি আমাকে পৌঁছে দিলে আর আমি তোমাকে পৌঁছে দিতে থাকলে আমাদের সারা রাত রাস্তায় থাকতে হবে, দরকার নেই, আমি একাই যেতে পারবো। কথাটা শোনা মাত্রই সংবিন তার জ্যাকেট খুলে ওজিনার গায়ে জড়িয়ে দেয়। সে বলে, এটা পরে নাও, তাহলে আর ঠান্ডা লাগবে না, এবার তুমি যেতে পারো। সংবিন চলে যায় আর ওজিনার মনের ভেতরে অদ্ভুত এক ভালো লাগা কাজ করতে শুরু করে। সংবিনের এই যত্ন নেওয়াটা ওর ভীষণ পছন্দ হয়। পরদিন ইয়াং একা বসে ওজিনার ছবিগুলো দেখছিল, কিন্তু ঘটনাগুলো তার মনপুত হচ্ছিল না। অন্যদিকে ওজিনা সংবিনের দেওয়া সেই জ্যাকেটটা গায়ে জড়িয়ে বসে আছে। বান্ধবীরা জ্যাকেটটা দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই জ্যাকেটটা কার রে? ওজিনা বলে, গতকাল সংমিং আমাকে এই জ্যাকেটটা দিয়েছে, ওর ভয় হচ্ছিল আমার নাকি ঠান্ডা লেগে যাবে। কথাটা বলেই ওজিনা সেখান থেকে চলে যায়। বান্ধবীরা তো চোখ কপালে তুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে ইয়াং সোজা সংবিনের সামনে গিয়ে হাজির হয়। সে বলে, তুই কি সত্যি ওজিনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ আছে নাকি? ঠিক তখনই ওজিনা সেখানে চলে আসে এবং ইয়াং এর উপর রেগে গিয়ে বলে, তুমি যদি সংবিনকে ডিস্টার্ব করার চেষ্টা করো তবে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কথাটা শুনে ইয়াং এর মনে বেশ আঘাত লাগে। সে নিজেকে সামলে নিয়ে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তোমরা রিলেশনশিপে আছো। কথাটা শোনা মাত্রই কোনো কিছু না ভেবে ওজিনা হঠাৎ সংবিনকে কিস করে বসে। উপস্থিত সবাই পুরোপুরি শকড। ওজিনা ইয়াং এর দিকে তাকিয়ে চ্যালেঞ্জিং গলায় বলে, এখনো কি তোমার বিশ্বাস হচ্ছে না? ইয়াং প্রচন্ড রেগে গিয়ে সেখান থেকে স্থান ত্যাগ করে। ইয়াং চলে যেতেই সংবিন বেশ আকুল হয়ে ওজিনাকে প্রশ্ন করে, তুমি যে কিসটা করলে সেটা কি সত্যি ছিল? ওজিনা বলে, না, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, আমি শুধু ওকে বিশ্বাস করানোর জন্য এটা করেছি। কথাটা শুনে সংবিনের মুখ এক মুহূর্তে কালো হয়ে যায়। সে ভেতরে ভেতরে মারাত্মক রেগে যায় এবং এক কথায় সেখান থেকে চলে যায়। ততক্ষণে ওজিনার বান্ধবীরাও সেখানে চলে আসে। তাদের একজন অবাক হয়ে বলে, বুঝলাম না, সংমিং হঠাৎ করে
এভাবে রেগে গেল কেন? স্কুলে তখন স্পোর্টস ডে চলছে। সব ছাত্রছাত্রীদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা শারীরিক ফিটনেস চেক করা হচ্ছে। এমন সময় ইয়াং তার ব্যাগ ও জিনিসপত্র অজিনাকে রাখতে দেয়, কিন্তু অজিনা তা ধরতে বা রাখতে অস্বীকার করে। ইয়াং আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। অন্যদিকে চ্যান তার ক্লাবের ট্যাম্পলেট ও লিফলেট সবাইকে বিলি করছিল। সঙ্গিন এসে তাকে কার্যত কোলে তুলে টানতে টানতে নিয়ে যায়। চ্যান আবার ঘুরে এসে মিনিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ক্লাবে জয়েন করবে? মিনি বলে, হ্যাঁ অবশ্যই। ঠিক তখন অজিনা চ্যানকে উদ্দেশ্য করে বলে, তোমার বন্ধুকে নিয়ে এসো, আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাবো। কিন্তু সঙ্গবিন সেখানে আসে না। অজিনার মনটা একটু খারাপ হয়ে যায়। সঙ্গবিন অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় সে দেখে হানা ভেতর থেকে বের হয়ে আসছে। পরের দৃশ্যে হানা এবং সঙ্গবিন খালি ক্লাসরুমে একসাথে বসে কথা বলছে। সঙ্গবিন বলে, তোমার জন্য পানি নিয়ে আসবো? হানা বলে, আমি 3 দিন ধরে ডায়েট মেনটেন করার চেষ্টা করছি, তাও আমার ওজন কমছে না। এক ঢোক পানি খেয়ে হানা হতাশ হয়ে বলে, এই পানিটা খাওয়ার পর 2 মিনিটের মধ্যে আমার ওজন আরো 1 কেজি বেড়ে যাবে। অন্যদিকে অজিনা আকুল হয়ে চ্যানকে চেপে ধরে। সে বলে, আসলে সঙ্গবিন এত রেগে আছো কেন বলতে পারো? চ্যান বলে, তুমি যে ফেক কিসটা করেছো ওটাও লাইফের ফার্স্ট কিস ছিল, আর তুমি ওটা অন্য কাউকে দেখানোর জন্য করেছো, যা ওর একদমই ভালো লাগেনি। তাছাড়া সঙ্গবিন তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। চ্যানের মুখে সত্যিটা শুনে অজিনা চুপ হয়ে যায়। এদিকে ক্লাসরুমে সঙ্গবিন হানার দিকে একটা ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বেশ যত্ন নিয়ে বলে, তুমি এটা খেয়ে নাও, তোমার শরীরে খুব দুর্বলতা চলে এসেছে, এতে তোমার হেলথের প্রবলেম হতে পারে। এমন সময় মিনি এসে হানাকে ডাকতে আসে। হানা সঙ্গবিনের দেওয়া ড্রিঙ্কসটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় এবং মিষ্টি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তার এক্সপ্রেশন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে হানাও এখন মনে মনে সঙ্গবিনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দৃশ্যে অজিনাকে দেখা যায় সঙ্গবিনের সাথে কথা বলতে। অজিনা বলে, আমি জানতে পেরেছি তুমি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতে। সঙ্গবিন বলে, হ্যাঁ, তুমি যখন ব্রডকাস্টিং রুমে গান গেয়েছিলে ঠিক তখন থেকেই। অজিনা বলে, ও আচ্ছা। এরপর অজিনা তার আগের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। সে বলে, আজকের পর থেকে আমি আর কখনো এমন কাজ করব না। সঙ্গিন বলে, ভবিষ্যতে যদি কখনো এমন করতেও হয় তবে প্লিজ রিয়েল কিস করো। পরের দৃশ্যে অজিনা তার ব্লাড প্রেশার চেক করতে যায়। রক্তচাপ মাপার সময় তার চোখে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা সঙ্গিনের ওপর। সাথে সাথে অজিনার হার্টবিট এক লাফে দারুণ বেড়ে যায়, যা দেখে নার্স ও আশেপাশের সবাই অবাক হয়ে তাকায়। অন্য দৃশ্যে হানার ম্যানেজার তার উপর চড়াও হয়ে চিৎকার করছে। ম্যানেজার বলে, তুমি গত 6 বছর ধরে আইডল ট্রেনি হয়ে আছো, অথচ তোমার কোনো প্রোগ্রেস নেই। এরপর ম্যানেজার অজিনার প্রশংসা করে হানাকে উদ্দেশ্য করে বলে, ওর থেকে অন্তত কিছু শেখো। কথাগুলো শুনে হানার মনটা খারাপ হয়ে যায়। এদিকে সঙ্গবিন অজিনার জন্য সুন্দর একটা গিফট নিয়ে আসে। অজিনা বলে, এটা কিসের জন্য? সঙ্গবিন বলে, আজকে আমাদের ডেটিং শুরু করার 1 সপ্তাহ পূর্ণ হলো, এটা আমাদের 1 উইক মাইলস্টোন উপহার। অজিনা খুব খুশি হয়ে ওঠে। সে বলে, তুমি এত ভালোবেসে এনেছো যখন, আমি এটা রাখছি, তবে আজকের রাতের ডিনার আমার তরফ থেকে হবে। সঙ্গিন বলে, ঠিক আছে। অজিনা তার বান্ধবীদের কাছে এসে গিফটের কথা বলে এবং সবাই উপহারটা দেখে বেশ পছন্দ করে। পাশেই বসে ইয়াং সব খেয়াল করছিল। ইয়াং এর মনে পুরনো স্মৃতি ভেসে ওঠে। একবার অজিনা তার জন্য বাইরে অপেক্ষা করছিল। ইয়াং বাইরে এসে বিরক্ত হয়ে বলেছিল, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? তোকে না বললাম আমার সময় লাগবে? তখন অজিনা তাকে একটা গিফট দিয়ে বলেছিল, আজকে আমাদের সম্পর্কের 100 দিন হলো, এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। কিন্তু ইয়াং রুক্ষভাবে বলেছিল, আজ আমাকে টিমমেটদের সাথে ডিনারে যেতে হবে, তোমার সাথে যেতে পারবো না। অজিনা বিষণ্ণ মনে সেখান থেকে চলে গিয়েছিল। বর্তমানে অজিনা যখন লকার থেকে নিজের জিনিসপত্র রাখছিল, তখন হঠাৎ লকারের ভেতর নিজের কিছু গোপন ছবি এবং সাথে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা, খুব শীঘ্রই আমরা একসাথে হতে যাচ্ছি। অজিনা বলে, কে এসব করেছে? কে বারবার আমার লকারে হাত দিচ্ছে? ইয়াং দূরে বসে এসব কথা শুনে ফেলে। পরের দৃশ্যে চ্যানের ক্লাবে জয়েন করে বেশ মজা করছিল সবাই। হঠাৎ চ্যান ঠাট্টা করে সঙ্গবিনকে মারতে গেলে অজিনা তাকে মাঝপথে আটকে দেয়। অজিনা বলে, কি করছো তুমি? অজিনার এই চেহারা দেখে চ্যান মারাত্মক ভয় পেয়ে যায়। ঠিক তখন হানা একটি খবর নিয়ে আসে। শুনেছো, পপুলার সিঙ্গার কং ইয়ন এর একটা অটোগ্রাফ সেশন হতে যাচ্ছে। অজিনা বলে, এখন আবার রিনিকে? সঙ্গিন বলে, সত্যি বলছো? সে ভীষণ উত্তেজিত হয়ে যায়।
সুংবিন ও হানা দুজনেই গায়ককে নিয়ে দারুণ এক্সাইটেড হয়ে গল্প করতে শুরু করে। ওজিনা চুপচাপ বসে দুজনকেই দেখে। সুংবিন আর চ্যান একটা কাজে বাইরে গেলে ওজিনা হানাকে জিজ্ঞেস করে, তুই কি সত্যি ওই সিঙ্গারকে এত পছন্দ করিস? হানা বলে, হ্যাঁ, ও আমার ফেভারিট সিক্রেট সিঙ্গার। এখানে ব্যাক স্টোরিতে জানা যায় সুংবিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখেই হানা এই গায়কের ব্যাপারে জানতে পেরেছিল। হানা এবার ওজিনাকে প্রশ্ন করে, ওজিনা, তুই কি সত্যি সুংবিনকে পছন্দ করিস? ওজিনা বলে, না, মোটেও সেরকম কিছু না, আমাদের দুজনের মধ্যে তো জাস্ট একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ চলছে। হানা বলে, তাই? সত্যি বলছিস? পরদিন ইয়াং হানার কাছে এসে বলে, আমার একটা হেল্প লাগবে। অন্যদিকে ওজিনা সুংবিনকে গিয়ে বলে, আজকে তোমাকে খাওয়াতে পারছি না, নেক্সট টাইম ডেফিনেটলি খাওয়াবো, আমার হঠাৎ জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হচ্ছে। সুংবিন বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওজিনা চলে যাওয়ার পর সুংবিন একা হেঁটে যাচ্ছিল, এমন সময় হানা সেখানে হাজির হয়। হানা বলে, আজকে কং ইয়নের অটোগ্রাফ সেশন, আমি তো একা যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? সুংবিন বলে, হ্যাঁ, সত্যি, অবশ্যই যাব। এদিকে ওজিনা হানার সাথে দেখা করতে এসে সেখানে ইয়াংকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওজিনা বলে, তুমি হানাকে দিয়ে আমাকে এখানে ডেকে পাঠিয়েছো? ইয়াং বলে, হ্যাঁ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। টেবিলে সাজানো কিছু গিফট দেখে ওজিনা জিজ্ঞেস করে, এগুলো কিসের জন্য? ইয়াং বলে, আজ পর্যন্ত তোমার বার্থডে বা কোনো মাইলস্টোনে তোমাকে গিফট দেওয়া হয়নি, তাই একসাথে আজ সব দিচ্ছি। এটা আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যানিভার্সারির গিফট, আর এটা তোমার বার্থডে গিফট। গিফটগুলোর মাঝে একটা তালা দেখে ওজিনা অবাক হয়। ওজিনা বলে, এই তালাটা কিসের জন্য? ইয়াং বলে, আজকাল তোমার লকারে তো অনেক দামি জিনিসপত্র থাকে, আর যে কেউ যখন তখন তোমার লকার খুলে ফেলছে, তাই এটা দিয়ে লকারটা ভালো করে লক করে রাখবে। ওজিনা বলে, আমার এসব গিফটের কোনো দরকার নেই, এগুলো নেওয়ার জন্য আমার অলরেডি একজন বয়ফ্রেন্ড আছে, আমি আসছি। ঠিক সেই মুহূর্তে সুংবিন আর হানা একসাথে সেখানে এসে পৌঁছায়। দুজনকে একসাথে দেখে ওজিনার মারাত্মক মেজাজ খারাপ হয়ে যায়। অন্যদিকে ওজিনাকে ইয়াং এর সাথে দেখে সুংবিনও রেগে গিয়ে উল্টো ঘোর হাঁটা দেয়। ওজিনা সুংবিনের পেছনে পেছনে ছুটে যায়। সে বলে, তুমি হানার সাথে এখানে কি করছিলে? সুংবিন বলে, তুমি ইয়াং এর সাথে এখানে কি করছিলে? তুমি না বললে তোমার ইম্পর্টেন্ট কাজ আছে? ওজিনা বলে, হানাই তো আমাকে ডেকে পাঠালো, কিন্তু আমি তো জানতাম না যে ইয়াং এখানে থাকবে। আমার তো রাগ হওয়া উচিত যে তুমি আমাকে না জানিয়ে হানার সাথে চলে এলে। কথাটা বলেই ওজিনার রাগে গজগজ করতে করতে একা হাঁটা শুরু করে। রাস্তায় এক ছেলের সাথে তার ধাক্কা লাগে। ওজিনা সরি বললেও ছেলেটি তার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসে। বাইরে থেকে ইয়াং সুংমিনকে চেপে ধরে। সে বলে, ওজিনা কোথায়? সুংমিন বলে, ও তো রেগে একা চলে গেল। ইয়াং বলে, তুই ওকে একা কিভাবে যেতে দিলি? ইদানিং ওর সাথে খুব বিপদ ঘটছে। সুংমিন অবাক হয়ে বলে, কিসের বিপদ? ইয়াং চিৎকার করে বলে, তুই ওর বয়ফ্রেন্ড, অথচ তুই কিছু জানিস না। ঠিক তখনই ইয়াং এর ফোনে ওজিনার কল আসে। ওজিনা আতঙ্কে কিছু একটা বলতে যায়, কিন্তু তার আগে ফোন কেটে যায়। ইয়াং বলে, তুই ওর বাড়ির রাস্তায় যা, আর আমি ট্রেনিং সেন্টারের দিকে খুঁজছি। অন্য জায়গায় ওই স্টকার ছেলেটি ওজিনাকে ধাওয়া করে একটা গলিতে আটকে ফেলে। স্টকার বলে, আমি তোকে কত দিন ধরে পছন্দ করে জানিস? যেদিন তোর ইয়াং এর সাথে ব্রেকআপ হলো সেদিন ভেবেছিলাম তোকে আমার করে নেব, কিন্তু মাঝখান থেকে ওই সুংমিন বয়ফ্রেন্ড হয়ে উড়ে এলো আর কিছু করলি। এসব দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এবার তোকে আমি আমার গার্লফ্রেন্ড বানিয়ে ছাড়বো। ছেলেটি হামলা করতে এলে সুংমিন হুট করে সেখানে এসে হাজির হয়। স্টকারটি সুংমিনের উপর ঝাঁপিয়ে পড়তে গেলে ওজিনা পেছন থেকে স্টকারকে আক্রমণ করে বসে। সুযোগ পেয়ে ছেলেটি সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু দৌড়ে পালানোর সময় রাস্তায় ইয়াং এর সাথে তার প্রচন্ড ধাক্কা লাগে। ইয়াং বলে, তুই এখানে কি করছিস? ইয়াং খেয়াল করে দেখে ছেলেটার ব্যাগে ওজিনা হারানোর সব ব্যক্তিগত জিনিসপত্র ও ছবি রয়েছে। ইয়াং বলে, ও তার মানে তুই সেই স্টকার। ছেলেটি আবার পালানোর চেষ্টা করলে ইয়াং এক লাথিতে ওকে মাটিতে ফেলে দেয় এবং পুলিশে সোপর্দ করে দেয়। ঘটনার শেষে ওজিনা ইয়াংকে ধন্যবাদ জানায়। ইয়াং সুংমিনের দিকে তাকিয়ে বলে, তুই ওর বয়ফ্রেন্ড, এবার অন্তত ওর খেয়াল রাখিস। কথাটা বলে ইয়াং চলে যায়। সুংমিন অপরাধী বোধ নিয়ে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকে। ওজিনা বলে, এমন মুখ করে দাঁড়িয়ে আছো কেন? সুংমিন বলে, আমি তো তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না, তাই না? ওজিনা বলে, আরে তুমি ছিলে বলেই তো আজকে আমি নিরাপদে দাঁড়িয়ে আছি, তা না হলে আমার সাথে আজ কি হতো কে জানে। চলো এখন আমাকে বাড়ি পৌঁছে দাও। সুংমিন বলে, আজকের পর থেকে প্রতিদিন আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। ওজিনা হেসে ফেলে রাজি হয়। বাড়ির দরজায় পৌঁছে ওজিনা বলে, আজকে আমার বাবা মা বাড়িতে নেই, আইসল্যান্ডে গেছেন, আমি একদম একা। সুংমিন বলে,
তুমি একা থাকবে? তোমার ভয় করবে না? অজিনা বলে, তাহলে এক কাজ করো, আজ রাতে তুমি আমার এখানেই থেকে যাও। সুংমিন রাজি হয়ে ভেতরে আসে। দুজন ঘরে বসে কথা বলছিল। সুংমিন এক মনে অজিনার মুখের দিকে তাকিয়ে থাকে। অজিনা বলে, আমি জানি আমি খুব সুন্দরী, কিন্তু তাই বলে এভাবে হা করে তাকিয়ে থাকার দরকার নেই। সুংমিন বলে, হ্যাঁ তুমি সুন্দর তো বটেই, কিন্তু আমি এখন অন্য কিছু দেখছি। এই বলে সুংমিন অজিনার গাল থেকে একটা ছোট্ট ময়লা বা দাগ পরিষ্কার করে দেয়। অজিনা বলে, আরে এটা ওখান থেকে সরালে কেন? সুংমিন বলে, ওটা তো আমি ইচ্ছে করে এখানে লাগিয়েছিলাম, যাতে হাত দিয়ে সরিয়ে দিতে পারি। সুংমিনের এই মিষ্টি ফাজলামো শুনে দুজনেই হেসে ফেলে এবং এক সময়ে একসাথে বসেই তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন স্কুলে অজিনার বান্ধবীরা গতকালের ঘটনা নিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করে। অজিনা বলে, এখন আর চিন্তা করার কিছু নেই, পুলিশ ওকে অ্যারেস্ট করে ফেলেছে। ঠিক তখন ইয়াং সেখানে হেঁটে আসে। অজিনা বলে, গতকালের জন্য তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ইয়াং বলে, ধন্যবাদ আর খাবারের কোনো দরকার নেই, তার বদলে আমাকে একটা উপহার দে। অজিনা বলে, কি উপহার? তুমি কি আবার আমার বয়ফ্রেন্ড হতে চাও? ইয়াং বলে, না, আমি জাস্ট তোর একজন সত্যিকারের বন্ধু হতে চাই। তো ঘটে যাওয়া সব ঝামেলার পর সবাই এক জায়গায় বসেছিল। পরিবেশটা একটু হালকা করার জন্য অজিনা আইডিয়া দেয়, চলো মোডটা রিফ্রেশ করার জন্য সবাই মিলে কোথাও একটু ঘুরে আসে, ভ্যাকেশনে যাই। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। ঠিক তখন ইয়াং সেখানে এসে হাজির হয়। ইয়াং বলে, আমিও তোদের সাথে যাব। কথাটা শুনেই সুংমিন তার দিকে কড়া চোখে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে দেখা যায় সবাই মিনের পুরনো বা প্রত্যেক বাড়িতে গিয়ে উঠেছে ভ্যাকেশন সেলিব্রেট করতে। পৌঁছানো মাত্রই সবাই খেলায় মেতে ওঠে এবং সময়টা দারুণ এনজয় করতে শুরু করে। অজিনা সুংমিনের কাছে এসে ক্যাজুয়ালি জিজ্ঞেস করে, ক্যামেরাটা কোথা থেকে আনলে? সুংমিন বলে, ব্রডকাস্টিং রুমে পড়েছিল, ভাবলাম সাথে নিয়ে যাই, আমাদের কিছু সুন্দর স্মৃতি রেকর্ড করে রাখা যাবে। ঠিক তখন ইয়াং সেখানে তাদের মাঝে এসে বলে, আরে আমার একটা ফটো বা ভিডিও শুট করে দাও না। সুংমিন ইয়াংকে পুরোপুরি ইগনোর করে ক্যামেরা নিয়ে অন্যদিকে হাঁটা দেয়। এরপর রান্নাঘরে রান্না করছিল সুংমিন। হানা এগিয়ে এসে তাকে সাহায্য করতে শুরু করে। একটু পরেই অজিনা সেখানে এসে উপস্থিত হয়। অজিনাকে দেখেই হানার মুখ কালো হয়ে যায় এবং বেশ বিরক্তি প্রকাশ পায়। হানা বলে, মানে সুংমিনকে বলে, আমাকে খাবার সার্ভ করে দাও তো। ইয়াং হুট করে মাঝখান থেকে এসে বলে, অন্য কারো বয়ফ্রেন্ড তোকে খাবার সার্ভ করতে যাবে কেন? আয়, আমি দিচ্ছি। রান্না শেষে সবাই মিলে একটা মজাদার গেম খেলতে বসে। খেলার নিয়ম হলো, একজন আরেকজনের কানে কানে গোপন একটি প্রশ্ন করবে, আর যার কানে প্রশ্ন করা হলো সে আঙুল দিয়ে দেখিয়ে দেবে উত্তরটি কার সাথে মেলে। কিন্তু বসা বাকি কেউ যদি জানতে চায় কানাকানিতে কি প্রশ্ন করা হয়েছিল, তবে তাকে বাকি সবার হাতে হালকা মায়ের বা শট খেতে হবে। গেম শুরু হয়। মিনি প্রথমে চ্যানের কানে প্রশ্ন করে, তুই কার সাথে ডেটে যেতে চাস? চ্যান এক মুহূর্ত না ভেবে মিনির দিকে আঙুল তোলে। দুজনে লজ্জায় ও খুশিতে হেসে ফেলে। এরপর চ্যান হানার কানে কিছু একটা জিজ্ঞেস করে, আর হানা ইয়াং এর দিকে আঙুল তোলে। সুংমিনের কৌতূহল জেগে ওঠে। সে বলে, আমি প্রশ্নটা জানতে চাই। নিয়ম অনুযায়ী সবাই সুংমিনকে পিটুনি দেয়। এরপর চ্যান হেসে প্রশ্নটা ফাঁস করে। চ্যান বলে, আমি জিজ্ঞেস করেছিলাম এই গ্যাংয়ের মধ্যে কে রাতে চুপি চুপি কিচেনে গিয়ে খাবার চুরি করে খায়। সবাই হো হো করে হেসে ওঠে। এরপর খেলা যত এগোয় হানা বারবার ইয়াং এর দিকে আঙুল তোলে, আর প্রতিটা প্রশ্ন জানার জন্য সুংমিন বারবার মার খেয়েই চলে। এবার ইয়াং হানার কানে একটা প্রশ্ন করে, আর হানা সোজা সুংমিনের দিকে আঙুল তুলে দেখায়। অজিনা নিজেকে ধরে রাখতে পারে না। অজিনা বলে, আমি এই প্রশ্নটা জানতে চাই। সবাই মিলে অজিনাকেও ধোলাই দেয়। ইয়াং তখন উত্তরটা সবাইকে জানায়। ইয়াং বলে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কার প্রতি তার সবচেয়ে বেশি ইন্টারেস্ট আছে। কথাটা শোনা মাত্রই অজিনার মনটা একদম খারাপ হয়ে যায়। সে গম্ভীর হয়ে চিন্তা করতে শুরু করে। বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শুনে অজিনা সতর্ক হয়ে তাকায়, কিন্তু হঠাৎ মিনি এসে সামনে দাঁড়ানোয় অজিনা মারাত্মক ভয় পেয়ে যায়। সামলে নিয়ে দুজনে বাইরে একটু হাঁটাহাঁটি করতে বের হয়। নদীর পাড়ে অজিনা একটা গান গাইতে শুরু করে, আর সুংমিন পরম মমতায় ক্যামেরায় তার ভিডিও রেকর্ড করতে থাকে। সুংমিন বলে, তোমার গলা আর তুমি দুটোই খুব সুন্দর। মুহূর্তটা রোমান্টিক হয়ে ওঠে এবং দুজন দুজনকে কিস করতে যায়, কিন্তু পর মুহূর্তেই দুজনে বেশ লজ্জা পেয়ে ব্যাকফুটে চলে আসে। দূরে দাঁড়িয়ে হানা পুরো দৃশ্যটা দেখে ফেলে। সে রাগে ও হিংসায় গজগজ করতে করতে ঘরে ফেরে। ইয়াং ওকে এভাবে দেখে জিজ্ঞেস করে, কি হলো?
তোর হঠাৎ কি হয়েছে? হানা রাগে ফেটে পড়ে বলে, ওদের দুজনের মধ্যে কোনো সত্যিকারের সম্পর্ক নেই, জাস্ট একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ চলছে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন সবকিছু এত রিয়েল লাগছে। কথাটা শুনে ইয়াং মারাত্মক শকড হলেও তার মনের ভেতরে একটা আনন্দের ঢেউ খেলে যায়। পরদিন ভ্যাকেশন শেষ করে সবাই ফেরার প্রস্তুতি নিচ্ছে। মিনি বলে, লাগেজগুলোর কি হবে? সবাই একটা একটা করে লাগেজ নিচ্ছিল। অজিনা একাই সব নিতে গেলে হানা চেঁচিয়ে ওঠে। সে বলে, সব কিছুতেই তোর নিজের নাক গলানো চাই কেন? তোর এই স্বভাবটা আমার একদম পছন্দ না। অজিনা বলে, আরে তুই এত রাখছিস কেন? আমি তো এমনি বলছিলাম, তোর যেটা ইচ্ছা তুই সেটা নে। হানা রাগ করে গজগজ করে চলে যায়। ইয়াং আড়ালে হানাকে ডেকে বলে, আমি জেনে গেছি যে তুই সুংমিনকে পছন্দ করিস, তবে তোকে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে, ঠিক যেমনটা আমি করছি। পরদিন অজিনা ট্রেনিং সেন্টারে গিয়ে হানার সাথে নরমালি কথা বলার চেষ্টা করে, কিন্তু হানা তাকে পাত্তাই দেয় না। এমন সময় তাদের আইডল এজেন্সির ম্যানেজার সেখানে এসে হাজির হয়। ম্যানেজার বলে, তোমাদের সবাইকে এজেন্সিতে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কারণ আমাদের এজেন্সি এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অজিনা বলে, কিন্তু আমাদের কন্ট্রাক্টে তো কোথাও লেখা ছিল না যে আমাদের টাকা জমা দিতে হবে। ম্যানেজার বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু যাদের প্রোগ্রেস খুব কম বা বাজে কেবল তারাই টাকা জমা দেবে। যেমন হানা আর ইকে 10 মিলিয়ন ইয়েন জমা দিতে হবে। অজিনা বলে, ওরাই বা কেন সব টাকা দেবে? আপনার তো সবাইকে একই চোখে দেখা উচিত। ম্যানেজার বলে, আমরা তোমার একটু বেশি প্রশংসা করি বলে তুমি ইদানিং বড্ড বেশি কথা বলছো। অজিনা বলে, আমাদের আর এই এজেন্সিতে থাকার কোনো প্রয়োজন নেই। অজিনা হানার হাত ধরে বের করে নিয়ে আসতে চাইলে হানা হাত ঝটকা দিয়ে দেয়। হানা বলে, তোর যাওয়ার থাকলে তুই যা, আমি এখানেই থাকবো। অজিনা একা একা এজেন্সি ছেড়ে বেরিয়ে আসে। পুরনো স্মৃতিগুলো মনে করে সে একা একা বিড়বিড় করে। সে ভাবে, বুঝতে পারি না মানুষ এত হুট করে এতটা কিভাবে বদলে যায়। মন খারাপ করে অজিনা সুংমিনের কাছে আসে এবং এজেন্সির সব কথা খুলে বলে। অজিনা বলে, আচ্ছা এই পুরো ঘটনার মধ্যে আমার কি কোনো ভুল ছিল? সুংমিন বলে, না, তোমার বিন্দুমাত্র কোনো ভুল ছিল না, তুমি একদম ঠিক কাজ করেছো। আর এমনিতেও তোমার ওই বাজে এজেন্সিতে কাজ করার কোনো দরকার নেই। সুংমিন হাসি মুখে তার ফোনের ভিডিওটা অজিনাকে দেখায়। সুংমিন বলে, আমি যদি তোমার গান গাওয়ার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই তবে তুমি রাতারাতি মারাত্মক ফেমাস হয়ে যাবে। অজিনা বলে, সত্যি বলছো? সুংমিন বলে, হ্যাঁ একদম সত্যি। এরপর দেখা যায় অজিনা তার বোন আর দুলাভাইয়ের সাথে দেখা করতে আসে। সেখানে সে তাদের কাছে তার এই কন্ট্রাক্ট রিলেশনশিপের পুরো গল্পটা শেয়ার করে। অজিনা বলে, প্রথমে নাটক হলেও এখন আমি ওই ছেলেটাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, আর খুব শীঘ্রই আমি ওর কাছে নিজের অনুভূতির কথা কনফেস করতে যাচ্ছি। অজিনার কথা শুনে তার বোন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে এজেন্সিতে ম্যানেজার হানার উপর চড়াও হয়ে বলে, তুমি তোমার সব টাকা ফেরত নিয়ে নাও, কিন্তু যে কোনো মূল্যে অজিনাকে ফেরত নিয়ে এসো। ওই আমাদের টিমের ফেস ছিল, ওকে ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তোমার জন্যই ও এজেন্সি ছেড়েছে, তাই ওকে ফেরত আনার দায়িত্ব তোমার। হানা বলে, আমি ওর নম্বর ডিলিট করে দিয়েছি, আর আমরা এখন আর বন্ধু নই। অন্যদিকে সুংমিন ও অজিনা পাশাপাশি বসেছিল। হঠাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সুংমিন চমকে ওঠে। সুংমিন বলে, অজিনা এদিকে দেখো, তোমার গান গাওয়ার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তুমি এখন মারাত্মক পপুলার। অজিনা মুচকি হেসে বলে, এই সব ক্রেডিট কিন্তু তোমার। কথা বলার মাঝেই সুংমিনের হাত থেকে একটা কলম নিচে পড়ে যায়। কলমটা তুলতে সে নিচে ঝুঁকলে অজিনাও একসাথে ঝুঁকে সুংমিনের হাতটা চেপে ধরে। সুংমিন তো লজ্জায় একদম লাল। লজ্জা সামলাতে সে বাম হাত দিয়ে কাজ করতে শুরু করে। অজিনা হেসে বলে, আর রে কোনো সমস্যা নেই, তুমি ডান হাত দিয়েই কাজ করো। এই বলে অজিনা হাত ছেড়ে দিতে গেলে সুংমিন আঁকড়ে ধরে বলে, না না না, আমি এভাবেই ঠিক আছি। সুংমিনের এই কিউট রিয়াকশন দেখে অজিনা না হেসে পারে না। অন্যদিকে মিনি আর চ্যানের মধ্যে মিষ্টি একটা রোমান্টিক কেমিস্ট্রি চলছিল। চ্যান বলে, আজকে তো ইয়াং এর ম্যাচ ছিল তাই না? দুজন টিভিতে ইয়াং এর ইন্টারভিউ দেখতে শুরু করে। ইন্টারভিউতে ইয়াং বলে, আমি যাকে পছন্দ করি আজকের ম্যাচে সেই মেয়েটি, মানে তারই উচিত আমার জন্য চেয়ার করা। টিভির দিকে তাকিয়ে মিনি ও চ্যান দুজনে চিন্তিত হয়ে পড়ে। তাহলে এখন সুংমিনের কি হবে? চ্যান মিনের কাছে একটা চার্জার চায়। চার্জার না পেয়ে সে সুংমিনের ব্যাগে খোঁজাখুঁজি শুরু করে।
চার্জারের বদলে তার হাতে উঠে আসে অজিনা ও সুংমিনের সেই গোপন 50 দিনের কন্ট্রাক্ট পেপার। কাগজটা দেখে চ্যান ও মিনি হেসেই খুন। এদিকে কন্ট্রাক্ট পেপার লিক হওয়ার গুঞ্জন উঠতেই সুংমিন সোজা ইয়াং এর কাছে যায়। সুংমিন বলে, ইন্টারভিউতে এসব কথা বলার মানে কি? ইয়াং বলে, তার মানে তুই আমার ইন্টারভিউ দেখেছিস? মনে রাখিস, খেলা কিন্তু এখনো শেষ হয়নি। কথাটা বলেই ইয়াং চলে যায়। সোশ্যাল মিডিয়ায় অজিনার ভিডিও ভাইরাল হতে দেখে হানার হিংসায় গা জ্বলে যাচ্ছিল। এমন সময় ইয়াং এসে অজিনার খোঁজ করে। হানা বিরক্ত হয়ে বলে, সবাই কেন শুধু ওর কথাই জিজ্ঞেস করে? আমি জানি না ও কোথায়। ইয়াং চলে গেলে হানা সোজা সুংমিনের সামনে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। হানা বলে, সুংমিন, আমি তোমাকে অনেক পছন্দ করি। অজিনা পারলে আমি কেন নয়? আমরাও একটা কন্ট্রাক্ট রিলেশনশিপে আসতে পারি। দেখবে আস্তে আস্তে তুমিও আমাকে ভালোবেসে ফেলবে। ঠিক তখনই অজিনা সেখানে এসে হাজির হয়। অজিনা বলে, তোমরা দুজনে এখানে কি কথা বলছো? হানা বলে, চোখে দেখতে পাচ্ছিস না আমরা কথা বলছি? এখান থেকে যা। অজিনা সোজাসুজি সুংবিনের হাত শক্ত করে ধরে ফেলে। অজিনা বলে, ও আমার বয়ফ্রেন্ড। অজিনা সুংবিনকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় আর হানার রাগে ফুঁসতে থাকে। পরদিন স্কুলে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে অজিনা ও সুংবিনের সম্পর্কটা নাকি সম্পূর্ণ নকল এবং কন্ট্রাক্টের ওপর ভিত্তি করে। সুংবিন দৌড়ে অজিনার কাছে আসতে গেলে মাঝপথে হানা তাকে আটকে দেয়। হানা বলে, সবাই জেনে যাওয়ার পর অজিনা তোর উপর প্রচন্ড রেগে গেছে, ও তোর মুখও দেখতে চায় না। সুংবিন আর এগোতে সাহস পায় না, কারণ সে ভাবে অজিনা মনে করেছে সুংবিন হয়তো তাদের কন্ট্রাক্ট রিলেশনশিপের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিয়েছে। এই জন্য হয়তো অজিনা সুংবিনের মুখটাও দেখতে চাইছে না, আর দূর থেকে বিষণ্ণ চোখে সে অজিনাকে দেখে। অথচ অজিনা তখন মনে মনে সুংবিনের পথ চেয়ে বসেছিল। এই কঠিন সময়ে ওর সুংবিনের সাপোর্ট খুব দরকার ছিল। ইন্টারনেটে সবাই অজিনাকে নিয়ে বাজে কমেন্ট করছিল। এদিকে ম্যাচ ফেলে রেখে ইয়াং সুংমিনের খবর পেয়ে দৌড়ে অজিনার দিকে আসে। অজিনা খালি ক্লাসরুমে গিয়ে বুঝতে পারে তাদের কন্ট্রাক্ট পেপারের যে ছবিটা ঘরে টাঙানো হয়েছিল সেটা হানার কাজ। অজিনা কান্না ভেজে চোখে বলে, তুই এসব করেছিস তাই না? হানা অহংকার করে বলে, হ্যাঁ আমি করেছি, কারণ আমি তোর থেকে সবকিছু ছিনিয়ে নিতে চাই। অজিনা বলে, কি বলছিস সব? আমরা না বেস্ট ফ্রেন্ড ছিলাম? হানা হেসে বলে, বেস্ট ফ্রেন্ড? আমি তোকে প্রথম দিন থেকেই হেট করি, আর তুই ট্রেনিং সেন্টারে আসার পর থেকে সবাই শুধু তোর দিকেই তাকাতো। আমি যা চাইতাম তুই সব কেড়ে নিতি, এবার আমি তোর সবকিছু কেড়ে নেব। বান্ধবীর এই পশু পাখির রূপ দেখে অজিনা মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক তখনই স্পিকার বা মাইক থেকে পুরো স্কুলে সুংমিনের কণ্ঠ ভেসে ওঠে। সুংমিন বলে, হ্যাঁ এটা সত্যি যে অজিনা আর আমার মধ্যে একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ ছিল, কিন্তু এতে অজিনার কোনো দোষ নেই। আর আমি আর এই কন্ট্রাক্ট পেপারে মানে এই কন্ট্রাক্ট রিলেশনশিপে থাকতে চাই না, কারণ আমি প্রথম দিন থেকেই এই নাটকটাকে সত্যি বলে মেনে নিয়েছি। আমি ওকে সত্যি ভালোবাসি এবং এই ফেক রিলেশনশিপটাকে সত্যি ভালোবাসার রূপ দিতে চাই। প্লিজ আপনারা সবাই আমাদের ভালোবাসাকে সাপোর্ট করুন। মাইকের আওয়াজ শুনে পুরো স্কুলের স্টুডেন্টরা আনন্দে চিৎকার করে ওঠে। অজিনা হানার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমাকে হেট করার মানুষ যত হাজারই থাকুক না কেন, আমাকে যে একজন সত্যি ভালোবাসে আমার জন্য সেটাই এনাফ। কথাটা বলে অজিনা সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ব্রডকাস্টিং রুমের টিচার এসে নিয়ম ভাঙার অপরাধে সুংবিনকে শাস্তির জন্য নিয়ে যান। একটু পর অজিনা নোটিশ বোর্ডে সুংবিনের লেখা নতুন একটা নোট দেখতে পায়। কন্ট্রাক্টটা হয়তো ফেক ছিল, কিন্তু আমার ফিলিংসটা সবসময় রিয়েল ছিল। নোটটা পড়ে অজিনা মনে মনে বলে, আমার ফিলিংসটাও তোমার জন্য সবসময় রিয়েল ছিল না হয়তো, কিন্তু পরে আমি আস্তে আস্তে তোমাকে সত্যিকারের অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কয়েকদিন পর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে আসে। ইয়াং এর টিমের লিডার তাকে জিজ্ঞেস করে, সেদিন ম্যাচ সেরে যার জন্য দৌড়ে গেলি তাকে কি পেলি? ইয়াং এর মনে পড়ে যায় সেই দিনের কথা। সে দৌড়ে অজিনার কাছে গিয়েছিল ঠিকই, কিন্তু গিয়ে দেখে অজিনা পরম ভালোবাসায় সুংবিনের সেই নোটিশ বোর্ডের লেখাটা পড়ে মুচকি হাসছে। ইয়াং সেদিনই বুঝে গিয়েছিল অজিনার হৃদয়ে এখন সুংবিন ছাড়া আর কারো জায়গা নেই। ইয়াং নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, আমি এবারও দেরি করে ফেললাম। অন্য দৃশ্যে অজিনা হানার সাথে দেখা করতে যায়। অজিনা বলে, তুই এতদিন স্কুলে আসছিস না কেন? আমি তোর উপর রেগেছিলাম ঠিকই, কিন্তু চল আমরা সব ভুলে গিয়ে নতুন করে শুরু করি। হানা বলে, ঠিক আছে, আমি আবার আগের মতো তোর সাথে ফ্রেন্ডশিপ রাখতে বা স্কুলে ফিরতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। অজিনা বলে, কি শর্ত? হানা বলে,
কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তুই আর সুংবিনকে ডেট করতে পারবি না, কারণ আমি ওকে পছন্দ করি। ওজিনা চুপ হয়ে যায়। এদিকে সুংবিন মনে মনে প্ল্যান করছে কন্ট্রাক্ট শেষ হলেই সে ওজিনাকে গ্র্যান্ড প্রপোজ করবে, কিন্তু ওজিনা হানার সেই শর্তের কথা ভেবে মনে মনে তছনছ হয়ে যাচ্ছিল। রাতে সুংবিনের গুড নাইট মেসেজ দেখে সে নীরবে চোখের পানি ফেলে। পরদিন তাদের 50তম দিনের চুক্তির শেষ দিন। ওজিনা বলে, আজকে কাপল হিসেবে যা যা আমরা এতদিন করতে পারিনি তার সবকিছু আমরা করব। সারাদিন দুজন একসাথে দারুণ সময় কাটায়, ঘুরতে যায়, আনন্দ করে। এদিকে সুংমিন প্রপোজ করার জন্য রাত 12টা বাজার ওয়েট করছিল, কারণ রাত 12টা বাজলেই কন্ট্রাক্টের মেয়াদ শেষ হবে আর সে আনুষ্ঠানিকভাবে ওজিনাকে প্রপোজ করবে। ঠিক রাত 12টা বাজতেই সুংমিন হাঁটু গেড়ে ওজিনার সামনে দাঁড়ায় এবং নিজের ভালোবাসার কথা কনফেস করে প্রপোজ করে। কিন্তু ওজিনা চোখের পানি সামলে শক্ত মুখে বলে, আমাকে এতদিন সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস। সুংবিন অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো ওজিনা? ওজিনা কোনো কথা না শুনে পেছন ফিরে হাঁটতে শুরু করে। সুংবিন ওকে আটকে দেয়। সুংবিন বলে, হঠাৎ কি হলো তোমার? আমরা তো দুজন দুজনকে পছন্দ করি, তাই না? তার মানে কি তুমি আমাকে পছন্দ করো না? ওজিনা মুখ ফুটে কিচ্ছু বলতে না পেরে ঠুকরে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। সুংমিন একা দাঁড়িয়ে স্তব্ধ হয়ে থাকে। পরদিন ওজিনার চোখ ফোলা দেখে ইয়াং জিজ্ঞেস করে, তোদের দুজনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল রে? ওজিনা কেঁদে ফেলে বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ইয়াং বলে, আমার সাথে ব্রেকআপের পর তো তুই এতদিন কাঁদিসনি। শোন, আমি জানি আমার জন্য তোর মনে আর কিচ্ছু নেই, কিন্তু আমরা তো সবসময় বন্ধু হয়ে থাকতে পারি। তুই সুংবিনকে এতটাই যেহেতু ভালোবাসিস, তবে অন্য কারোর জন্য নিজের ভালোবাসাকে এভাবে কষ্ট পেতে দিচ্ছিস কেন? এটা মানতাম যদি সুংবিনও তাকে পছন্দ করত। শোন, আমি সবকিছু জানি, নিজের মন ভেঙে অন্য কারো মন জোড়া লাগানোর মতো বোকামি করিস না। অন্যদিকে সুংবিন তার দাদার কাছে গিয়ে তার কষ্টের সব কথা শেয়ার করে। সুংবিন বলে, ও হঠাৎ আমার সাথে ব্রেকআপ করে কেঁদে কেঁদে চলে গেল। আমি জানি না ও কেন এমন করলো। দাদা বলে, নিশ্চয়ই কোনো বড় কারণ বা সমস্যা আছে যার জন্য সে এমনটা করতে বাধ্য হয়েছে। তুই আরেকবার চেষ্টা করে দেখতো। দাদার কথায় সুংবিন ঠিক করে সে ওজিনাকে আরেকবার প্রপোজ করবে। ওজিনা সোজা হানার কাছে ছুটে যায়। ওজিনা বলে, আমি কত বড় বোকা ছিলাম যে তোর মতো একটা মেয়ের কথা শুনেছিলাম। তুই বন্ধুত্বের সংজ্ঞাই বদলে দিয়েছিস। তোর মতো একটা ভুয়া বন্ধুর জন্য আমি আমার সত্যি ভালোবাসাকে কিছুতেই হারিয়ে যেতে দিতে পারি না। কথাটা বসিয়ে দিয়ে ওজিনা সেখান থেকে দৌড় দেয়। অন্যদিকে সুংমিনও দৌড়ে আসছিল। রাস্তার মাঝে দুজনের দেখা হয়। দুজনে আর নিজেদের আবেগ ধরে রাখতে পারে না, একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসা কনফেস করে একে অপরের প্রতি। সব জানতে পেরে হানা লজ্জিত হয়ে স্কুল ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিনি তার বান্ধবীকে হারিয়ে একটু কষ্ট পেলেও তা মেনে নেয়। তো এরপরের দৃশ্যে দেখা যায় সুংমিন ওজিনাকে একটা নিরিবিলি জায়গায় ডেকে পাঠায় এবং তার হাতে নতুন একটি কাগজ এগিয়ে দেয়। সুংমিন বলে, তুমি কি সারা জীবনের জন্য আমার গার্লফ্রেন্ড হয়ে আমার সাথে থাকবে? ওজিনা হেসে বলে, থাকবো। সুংমিন বলে, ঠিক আছে, তাহলে এই নতুন কন্ট্রাক্ট পেপারে একটা সাইন করে দাও। ওজিনা মিষ্টি করে কন্ট্রাক্ট পেপারের উপর একটা কিস এঁকে দেয়। ওজিনা বলেন, এই যে আমার সাইন হয়ে গেছে, এবার তুমিও তাড়াতাড়ি সাইনটা করো। সুংমিন মুচকি হেসে বলেন, আমিও সাইন করব, তবে কাগজে নয়, অন্য জায়গায়। ওজিনা বলেন, কোথায়? কথাটা শেষ হতেই সুংমিন ওজিনার ঠোঁটে পরম যত্নে একটা কিস করে। সুংমিন বলে, আজকের পর থেকে আমরা অফিসিয়ালি রিয়েল গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। আর ওজিনা তখন বলেন, আমি তোমার সাথে একমত। এই বলে ওজিনা আবার তাকে ভালোবাসার সাথে কিস করে। আর এভাবে মিষ্টি এই ড্রামাটির একটা ফেক রিলেশনশিপ থেকে শুরু হওয়া গল্পটা সত্যিকারের ভালোবাসার পূর্ণতা পায় এবং একটা হ্যাপি এন্ডিং ঘটে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।